সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছে আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন। আজকে আমাদের স্টুডিওতে আছেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত কাজী আলম ভূঁইয়া। চলুন দর্শক, আমরা কাজী আলম ভূঁইয়ার কাছে চলে যাই। কেমন আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি খুবই ভালো আছি, কারণ আমাদের সাথে কাজী ভূঁইয়া ভাইয়া আছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার কর্মজীবনের শুরুটা আসলে কেমন ছিল? মিলিটারি পুলিশের অভিজ্ঞতা কেমন ছিল? আচ্ছা। বাংলাদেশ সেনাবাহিনীতে যখন আমি ছাত্র জীবনেই সেনাবাহিনীতে যখন আমি চান্স পেয়েছি, তখন একটা গর্বের বিষয় ছিল যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হয়েছে। তখন ট্রেনিংয়ের সময় জানেন, বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং খুবই কষ্টের এবং শৃঙ্খলার, এবং ট্রেনিং থেকে অনেক কিছু শিক্ষার ছিল, যা আমার বাকি সারা জীবনের জন্য কাজে লাগতেছে। আর মিলিটারি পুলিশ, আমি যখন মিলিটারি পুলিশে যখন আমি যাই, ওইখানেও আবার একটা ইন্টারভিউর মাধ্যমেই চান্স পাইতে হয়। চান্স পাওয়ার পরে গেলাম। মিলিটারি পুলিশ ছিল একটু ভিন্ন, যেমন বাহিরে যেমন পুলিশ যেরকম যে কোনো অপরাধ বা শৃঙ্খলার দায়িত্বে থাকে, তো মিলিটারি পুলিশ হয়েছে আপনার সেনাবাহিনীর জন্য এরকমই একটু ভিন্ন রকম। সেটা হলো আপনার যে কোনো অনিয়ম বা শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রম বা শৃঙ্খলাজনিত সকল কাজেই ইনক্লুডিং থাকে মিলিটারি পুলিশ। যেমন বিশেষ তদন্ত, তারপরে আপনার আছে সেনাবাহিনীকে শৃঙ্খলায় রাখতে হলে মিলিটারি পুলিশের বিকল্প কোনো কিছু নেই। সেটাই, আসলে এই বিষয়গুলো না আমরা যারা সাধারণ মানুষরা আছি, সাধারণ কর্মকাণ্ডে আছে, আমরা এত গভীরটা জানি না, যেটা আপনি অনেক দর্শক উনি কিন্তু অনেক সুন্দর করে একটা ব্যাখ্যা দিলেন। তো আমরা অনেক কিছু বুঝলাম এবং কথা বলতে বলতে আমার মনে হয় আরো আরো অনেক বিষয় আমরা জানতে পারবো। তো আপনি তো সেনা সদস্য ছিলেন, আমরা জানি আপনি কবিতা লেখেন, সংগঠন করেন। তো একজন সেনা সদস্য থেকে একজন কবি ও সংগঠক হয়ে ওঠার আসলে যাত্রাটা কিভাবে শুরু হলো? খুবই আসলে এটা কেউ পরিকল্পিতভাবে ইচ্ছা করলে কিন্তু হতে কবি পারে না, হওয়া যায় না। যায় না, খুবই কঠিন বিষয়। তো যখন আমরা রাস্তাঘাটে চলাচল করি বা কোনো একটা বই পড়ি বা যে কোনো একটা কোনো কিছু চোখের সামনে ভাসে, তখন এই ভিতরে কিছু ইচ্ছা জাগে যে আমি এটা নিয়ে কিছু লিখি। তখন 2 কথা 4 কথা লিখতে লিখতেই তখন দেখি যে না, লেখা যাচ্ছে বা গ্রহণযোগ্য হচ্ছে, ভালো লাগছে। তখন থেকে ইচ্ছা জাগ্রত হলো যে আসলেই কবি কিন্তু কখনো মরে না, সবার কাছে জীবিত থাকে। কবিতার মাঝে জীবিত কবিতার থাকে। মাঝেই সবার কাছে জীবিত থাকা যায়। তখন আমি চিন্তা করলাম যে না, আমি এইদিকে একটু সময় দেই, তাহলে হয়তোবা কবিতার মাঝেও বেঁচে থাকা সম্ভব মানে হবে। আপনার তো মনের ভাব আসছে, তো কেন এটা প্রকাশ করবেন না? এবং আমরা জানি আপনার বেশ কিছু বইও বের হয়েছে, মানে কবিতার বই, জি জি, বের হয়েছে। যৌথভাবে এবং এককভাবে। তো এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। জি, আমি যখন সামরিক বাহিনীতে ছিলাম, তখন কিন্তু আহ, ইচ্ছা করলেই বাইরে কোনো কবিতা প্রকাশ করা যায় না, অনুমোদন নিতে হয়। তারপর যখন অবসর আসলাম, আসার পরে আমি তখন কবিতা লিখে রাখতাম। সেই লেখাগুলাই আমি ক্রমান্বয়ে বিভিন্ন যৌথ বই কবিদের সাথে আমি কবিতাগুলো প্রকাশ করলাম এবং পত্রিকায়ও লেখালেখি করলাম। তারপরে একক 2টা বই আমি এখন চলমান। তার মধ্যে পৃথিবী ভালো নেই একটা কবিতার বই আমি সিলেক্ট করছি, আর একটার নাম এখনো করি নাই, ওইটাও করব। আচ্ছা, খুব শীঘ্রই আমরা আরো 2টা কবিতার বই পেয়ে যাচ্ছি এবং আরো লেখালেখি আমরা চাই ভাইয়ার। লেখালেখির বইও বের হোক, আমরা জি, এটা চাইবো। তো সামরিক শৃঙ্খলা ও সাহিত্য চর্চা, এই দুই ভিন্ন জগৎ কিভাবে একসাথে আপনি সামলাচ্ছেন, মানে এটা কিভাবে সমতল ভাবে নিচ্ছেন বা করছেন, এ বিষয়ে বলুন। সামরিক শৃঙ্খলা, আসলে এই শৃঙ্খলা ছাড়া কোনো জাতি উন্নয়ন করতে পারে না। এবং শৃঙ্খলার ধারক ও বাহক ছিলাম আমরা মিলিটারি পুলিশ। তো শৃঙ্খলাকে আমি সবার আগে প্রাধান্য দিচ্ছি। শৃঙ্খলার মাঝেই
আপনার যে লেখালেখির ব্যাপারটা বলছেন, সেই লেখালেখি কিন্তু শৃঙ্খলার ভিতরেই। যেমন আমি একটা কবিতাও লিখেছিলাম, শৃঙ্খলা শৃঙ্খলা দিয়ে আমার লেখা শুরু। শুরুটাই ছিল আসলে শৃঙ্খলা আপনার ধ্যান, জ্ঞান, মন সবই এই সামরিক বাহিনী নিয়ে, মিলিটারি নিয়ে। সো কবিতাও লিখেছেন আপনি শৃঙ্খলা নিয়ে, শুরুটা করেছি শৃঙ্খলা নিয়ম নিয়ে। শৃঙ্খলার নিয়ম মধ্যে শৃঙ্খলা নিয়ে। জীবন যাপন। হ্যাঁ, জি তারপর এই তো চলছে। জি, এখনো চলমান। তো আপনার কবিতায় কি বিষয়বস্তু সবচেয়ে বেশি প্রাধান্য পায়? দেশপ্রেম, সমাজ কিংবা মানবতা? একটু আগে এখানে আমরা শৃঙ্খলার কোনোটাকে কথা আসলেই বলছিলাম। আমরা ছোট করে দেখা নয়, হুম, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তবে আমার লেখা সাধারণত একটু হুম, গুরুত্ব পায় বেশি সমসাময়িক লেখা নিয়ে। হুম, আর বিশেষ করে একটু গুরুত্ব দিচ্ছি যে লেখার দিকে, সেটা হলো আপনার বর্তমানে যে পরিস্থিতি চলতেছে দেশের মধ্যে, অন্যায়ের প্রতিবাদ নিয়ে একটু আমার লেখাটা বেশি চালু হচ্ছে। হুম, 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 আর মানবতা নিয়ে অনেকগুলো কবিতা লিখছি। হুম, মানবতার দিকে আমার একটু ভিন্ন রকম দুর্বলতা আমার, হুম, 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 তাই আমি মানবতাটাকে খুবই গুরুত্ব দিচ্ছি। হুম। আমরা জানি যে আপনি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাথে যুক্ত আছেন এবং জি, একটি বিশেষ পদেও আছেন। তো পদটা কি এবং পেছনের কি অনুপ্রেরণা ছিল এটা জানতে চাচ্ছি। আসলে আমি যখন সেনাবাহিনীতে চাকরি করেছি, তখন কিন্তু আমরা দুর্নীতি বিরুদ্ধে এবং দেশ বিরোধী এবং মানব কল্যাণে, সমাজ সেবক, সব কাজেই যেহেতু আমরা রিলেটেড এবং অন্যায়ের হুম, হুম, বিপক্ষে। হুম, আর আমি সেনাবাহিনী থেকে অবসর হওয়ার পরে যেহেতু একটা সুযোগ পেয়েছি যে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি, এই কমিটির সভাপতি ছিলেন সাবেক বিচারপতি আব্দুর রউফ স্যার। উনি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার, এবং ওনার সেক্রেটারি ছিলেন ভাষাসৈনিক কমরউদ্দিনের ছেলে, লেখক ও গবেষক জনাব সারোয়ার অদূত চৌধুরী। ওনার সাথে আমার একটা সাহিত্যিক প্রোগ্রামে হঠাৎ করে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে আমি ওনার প্রতি একটু দুর্বল হয়ে যাই, যে ভালো একটা দিক, দেশে যেভাবে দুর্নীতির হার বেড়ে যাচ্ছে, এই দেশ যেন কবে যেন বিক্রি করে বিদেশ চলে যায় সব, এমন একটা পরিস্থিতি। তখনই আমি ওনার সাথে যোগদান করি, এবং যোগদান করে কন্টিনিউ আমি দুর্নীতির বিরুদ্ধে সারা দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর ময়মনসিংহ বিভাগের সমন্বয়কের দায়িত্বে আমি আছি, এবং কমিটি গঠন করার কাজে আমি যুক্ত হয়েছি। কিছুদিনের মধ্যে আমাদের ময়মনসিংহ বিভাগে কমিটি গঠন হবে এবং জেলার কমিটিগুলো গঠন হবে। সেখানে দেশ বরেণ্য গুণীজনেরা আসছেন, এবং সবাই খুব উৎসাহ এবং আগ্রহ নিয়েই আমাদের কমিটিতে যোগদান হচ্ছেন। আশা করি আপনিও যোগদান হবেন আপনার জনবল নিয়ে। ইনশাল্লাহ। এবং এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটিতে আমরা আশা করি আপনিও যোগদান করবেন। অবশ্যই, এটা তো অনেক প্রাউডের বিষয়। আপনি এত সুন্দর একটা জায়গায় আমাকে জয়েন হতে বলছেন। অবশ্যই দর্শক, আমরা এখানে জয়েন হব এবং আরো অনেক নতুন নতুন উন্নয়নমূলক কাজ আমরা করব সমাজের জন্য, দেশের জন্য, আপনাদের সবার জন্য এবং আমাদের জন্য। তো ময়মনসিংহ বিভাগে আসলে দুর্নীতি বিরোধী আন্দোলনে আপনি কি ধরনের কাজ করছেন? আমি বিভিন্ন গভর্নমেন্ট অফিসগুলোতে যাই। বিশেষ করে প্রথম আমি পরিচয় দেই না। আমি যাই যখন যে অফিসে যাইতে হয়, যেমন একটা ভূমি অফিসে গেলাম, হুম, সেখানে আমি কোনো আমার একজন সদস্যর পরিচিতি একটা কাজের জন্য এখানে যাই। হুম, যে যাওয়ার পরে দেখি সেখানে কি হয়রানি হচ্ছে নাকি কাজগুলো হুম, সঠিকভাবে করতেছে, তখন সেই তথ্যগুলো আমি কালেক্ট করে আমি আমার দুর্নীতি বিরোধী জাতীয় হুম। সমন্বয় কমিটির কাছে আমি এগুলো পৌঁছে দিই। আর যদি সম্ভব হয় ওনাদেরকে আমি সতর্ক করে দেই, অথবা ব্রিফ করে বলে দেই যে এভাবে এভাবে করার মানে জন্য আপনি দিক আপনার নির্দেশনা জায়গা দিচ্ছি। থেকে দিক দিক নির্দেশনাগুলো নির্দেশনাগুলো দেন। দিচ্ছি, এবং সম্ভব হলে প্রতিবাদও করছি। বাহ! আপনার চোখে বর্তমান সমাজে দুর্নীতির সবচেয়ে ভয়াবহ রূপ কোনটি? এখন ভয়াবহ, বর্তমানে দেশের প্রতিটা সেক্টরে আমি দেখতে পাচ্ছি দুর্নীতি। যখন যেই ক্ষমতায় যায় তারাই প্রথম হুম, ভয়াবহ হুম, কাজ করতেছে। দেখেন আজকে যদি আমরা দেখি, সাবেক পুলিশের আইজি বেঞ্জি সাহেব, উনি খুব বড় বড় কথা বলতেন, বিভিন্ন বক্তৃতায় বলতেন যে উনি সমুদ্রের তলদেশ থেকে তুলে নিয়ে আসবেন অপরাধীদেরকে, দুর্নীতি করতে দিবেন না। কিন্তু অবশেষে প্রমাণিত হলো তিনি নিজেও। এরকম প্রত্যেকটা সেক্টর আমরা এখন পত্রিকা খুলেই দেখতে পাচ্ছি, নিউজে দেখতে পাচ্ছি।
যে ভাইয়া দুর্নীতি। আমার মনে হয় কারোর নাম ধরে আমরা মেনশন না ঠিক করি, আছে, যেহেতু এটা কোনো আচ্ছা রাজনৈতিক আচ্ছা, আলাপ ওটা না। তো হ্যাঁ, এটা এই প্রশ্ন পারতেন, তাহলে এটা ভাইয়া পারতেন। এটা কাট করবেন, আমি আবার ঠিক বলছি। আছে, হ্যাঁ। আপনার চোখে বর্তমান সমাজে আপনার চোখে বর্তমান সমাজে দুর্নীতির সবচেয়ে ভয়াবহ রূপ কোনটি? এখন যা দেখতে পাচ্ছি প্রতিটা অফিসেই, মানে প্রতিটা সেক্টরেই সেক্টরে দুর্নীতিতে হ্যাঁ ভরা, দুর্নীতিতে এখন ভরা। মানে একেবারে আপনি ভরপুর। ভরপুর, যার জন্য কোনো একটা ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না সহজে, যতক্ষণ পর্যন্ত আচ্ছা। দুর্নীতি না করতে পারে। হুম হুম হুম। এইগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, তাদের সবাইকে একটু এগিয়ে আসতে হবে, এগিয়ে কিভাবে আসতে হবে। বের হয়ে আসা যায়। এই যে যেমন আপনি দুর্নীতি দমন কমিটিতে আছেন, তো এরকম আরো অনেক অনেক কমিটি আমার মনে হয় গঠনও করতে হবে। হ্যাঁ হ্যাঁ, গঠন করতে হুম। হবে এবং প্রত্যেক জনসাধারণের মাঝে এগুলো সচেতনতা হ্যাঁ, তৈরি এবং করতে হবে। আপনাদের তো অনেক শাখা আছে নিশ্চয়। জি আছে, কোথায় কোথায় আছে? এটা এখন সারা বাংলাদেশেই হচ্ছে। বাহ, 64টা জেলায় জি, নিশ্চয়। 64টা এটা জেলায় কি জেলা চলমান। পর্যায়ে না উপজেলা পর্যায়েও আছে? এখন প্রাথমিকভাবে জেলা পর্যায়ে হচ্ছে, আচ্ছা আচ্ছা। জেলা এবং বিভাগগুলোতে হচ্ছে, তারপরে হুম উপজেলা পর্যায়ে হবে, ইউনিয়ন পর্যায়ে হবে। হুম। তো আপনাদের এই যে এই সংগঠন, এই দুর্নীতি দমন কমিটি, এখানে আসলে আসার জন্য কি যোগ্যতা প্রয়োজন? এখানে ন্যূনতম আসার কি জন্য তার যোগ্যতা থাকবে? আচ্ছা, এখানে আসার জন্য যোগ্যতা প্রয়োজন, সেটা হলো সৎ, সাহসী, আচ্ছা। এবং এডুকেশনাল ব্যাপারটা দেশপ্রেম। আমি বলছি। এডুকেশন বলতে এডুকেশনের কোনো প্রশ্ন আসে না আমার তারপরে যুক্তিতে, কেন মিনিমাম তো আসে না? একটা সার্টিফিকেট তার লাগবে। না, এখানে আমরা এই প্রাথমিকভাবে আমরা যে কমিটিগুলোতে হুম ইনক্লুডিং করতেছি বা ইনক্লুডিং করতেছে এই হুম। কমিটিতে, সেখানে দেখতে পেয়েছি যেগুলো আছে ওনারা সাবেক বিচারপতি, তারপর আছে মানে একটা সামরিক পর্যায়ের কর্মকর্তাগণ, মানুষগুলোই এরকম একটা পর্যায়ের, আসছে। হ্যাঁ গুণীজন যারা আছে, দেশবরণ্য, হুম হুম এরকম এই শিক্ষাবিদ, হুম হুম গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, এই ভালো ভালো লোকজন এসে হুম প্রাথমিকভাবে জয়েন করতেছে। হুম। এখান থেকে আমরা ক্রমে ক্রমে আহ, একজন রিক্সাওয়ালা পর্যন্ত, একজন মুচি পর্যন্ত আসতে পারবে এটাতে। বাহ। তো আপনি একজন সংগঠক হিসেবেও পরিচিত কোন কোন সামাজিক, এটা মানে বলছি না, না এটা বলিনি, আচ্ছা। আপনি একজন সংগঠক হিসেবেও পরিচিত, তো কোন কোন সামাজিক বা সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন? সামাজিক অনেকগুলা প্রোগ্রামে আমি যাই, বিশেষ করে যেমন কিছুদিন আগেও ঢাকায় একটি বড় প্রোগ্রাম হয়েছিল, এবং সাহিত্যিক প্রোগ্রাম, তারপরে আপনার দেশের যে কোনো বড় বড় প্রোগ্রামগুলো হয় সামাজিক কাজের জন্য, সামাজিক উন্নয়নের জন্য, হুম আর্থসামাজিক উন্নয়নের জন্য, সেগুলোতে আমি যাই, অনেকগুলো থেকে অফার আসে। হুম আর আরেকটা ইয়াতে আছি, আমি ইনক্লুডিং আছি, যেমন উদ্যোক্তার মতোই অনেকটা, যেমন একটা স্বপ্নযাত্রা হাউজিং খুলেছি ময়মনসিংহ শহরে। হুম। এখানে বিভিন্ন চাকরিজীবী, পেশাজীবী এবং সাধারণ মানুষ, ওদেরকে নিয়ে এই একটা হাউজিং খুলেছি, জমি ক্রয় বিক্রয়ের। আহ, এগুলো থেকে আমরা আবার এই যে সাধারণ মানুষের যখন অভাব অনটনে যারা ভোগে, হুম, তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের হুম। সংগঠন থেকে কাজ করি। বাহ, মানবিক কাজগুলো আপনারা জি করছেন। জি, মানবিক কাজগুলো করি। চমৎকার। তো সাহিত্যিক বা সামাজিক কাজের জন্য কোনো পুরস্কার বা স্বীকৃতি পেয়েছেন কি? জি পেয়েছি, আজীবন সম্মাননা পেয়েছি আমি সাহিত্যিক থেকে, এবং সামাজিকভাবে কাজ করেও পেয়েছি, এবং সর্বশেষ একটা পেয়েছি যেটা মাদার তেরেসা সম্মাননা। আচ্ছা, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। দারুণ। সেনাবাহিনীর জীবন আপনাকে কি শিক্ষা দিয়েছে যা আজও কাজে লাগছে? জি, সেনাবাহিনী থেকে যে শিক্ষা পেয়েছি, সততা, সাধুতা, শৃঙ্খলা মানে এবং অনেক ন্যায়ের কিছু। পক্ষে, যা বলে শেষ করা যাবে না। একদম, মানে আদর্শ দেশপ্রেমিক যাকে আদর্শ বলা হয়। দেশপ্রেমী যাকে বলে। একদম। তো বর্তমান তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম ও সচেতনতা তৈরিতে আপনার বার্তা কি হবে? দেশপ্রেমের কোনো বিকল্প নেই, একলা তরুণ প্রজন্মকে জাগ্রত করতে হবে। আমি অনেক জায়গায় সেমিনারে গিয়েছি, এমনকি আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, হুম টাঙ্গাইল গিয়েছি, সাভার গিয়েছি, নিজ ডিস্ট্রিক্ট ব্যতীত বলতেছি, খুলনা গিয়েছি, হুম শিক্ষা প্রতিষ্ঠান এবং তরুণ যে সমাজ,
তরুণ বয়সে যে ছেলেগুলা বা মেয়েগুলো আছে তাদেরকেও আমি আমার প্রথম শিক্ষাই তাদেরকে বলার উৎস যেগুলো বলি সেটা হলো হুম, প্রথমেই একজন মানুষ হতে হবে। হুম, হুম, আমি যদি মানুষ না হই তাহলে আমি যতই শিক্ষা লাভ করি সেই শিক্ষা কাজে কখনো লাগবে কাজে না। লাগবে না। রাইট। আগে আমাদেরকে পরিপূর্ণ একটা একজন মানুষ মানুষ হতে হতে হবে, হবে, মানুষের মতো মানুষ। মানুষের মতো মানুষ হতে হবে। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সাহিত্য, সমাজ সেবা নাকি অন্য কিছু? এখানে কোনোটাই বাদ দেওয়ার মতো নয়। সাহিত্যতে জড়িয়ে গেছি, সাহিত্য তো থাকবেই। এটা তো রক্তের মধ্যে মিশে রক্তের মধ্যে এখন গিয়েছে। মিশে আর গিয়েছে। সমাজ সেবা এটা আর তো মানে এটা ছাড়া কল্পনাই কিছু করতে কল্পনাই পারছেন করা না। যাচ্ছে না। আমি সমাজ সেবায় এখনো আমি যেখানেই যাই, হুম, আমি যদি একটা মানুষের মুখে খুব কষ্ট দেখতে পাই যে তার যে একটা খাদ্যের অভাবে বা তার একটা পোশাক শীতে বুক কাঁপতেছে, আমি চেষ্টা করি তাকে একটু সহযোগিতা করার জন্য। যদি দেখি একজন অসুস্থ ব্যক্তি, আমি চেষ্টা করি যে তাকে ওষুধ কেনার একটু ব্যবস্থা করে দেওয়ার জন্য। মানবতার ফেরিয়ালা। যদি আমি দেখি একটা ব্রিজে একটা গাড়ি উঠতে কষ্ট হচ্ছে, আমি চেষ্টা করি একটু মাটি ভরে দেওয়ার জন্য, যা আমি কিছুদিন আগেও করে দিয়ে আসছি বাহ, এলাকায়। চমৎকার। দর্শক, এরকম মন মানসিকতা যদি আমাদের প্রত্যেকের থাকে তাহলে কিন্তু আর আমাদের দেশে কোনো দুর্নীতি থাকবে না, না কোনো থাকবে সামাজিক ঝামেলা, না কোনো সন্ত্রাসী বিষয়, মানে কোনো কিছুই থাকবে না। অনেক অনেক সুন্দর একটি বাংলাদেশ আমাদের থাকবে। তো আজকে আমাদের যিনি আছেন কাজী আলম ভুঁইয়া ভাইয়া, তিনি যে কথাগুলো বলেছেন অনেক কিন্তু ইম্পর্টেন্ট এখানে মেসেজ আছে। তো আমরা যারা সমাজে বসবাস করি আমরা তো সমাজ থেকে, দেশ থেকে, রাষ্ট্র থেকে অনেক সুবিধা পাচ্ছি, তাই না? তা আমরা কেন নিজেরা এই সুবিধা পেয়ে সুবিধা বঞ্চিত করছি অন্য মানুষকে? এগুলো আমরা না করি, আমরা একটু মানবিক হই, তাহলে কিন্তু আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র অনেক সুন্দর হবে এবং আমাদের চলার পথও কিন্তু আরো মসৃণ হবে। তো ভাইয়া, আপনি তো অনেক লেখালেখি করেন, তো জি পত্র পত্রিকা নিশ্চয়ই যায়। জি জি তো জি। কোন কোন জায়গায় আপনার লেখা ছাপানো হয়েছে? বাংলাদেশের অনেকগুলো পত্রিকাতে আমার লেখা ছাপাই। তাছাড়া আমি ইন্ডিয়ার পত্রিকাতে দিয়েছি, তারপরে প্যারিস টাইমস ফ্রান্সের ওইটাতে দিয়েছি, আমেরিকার রূপসী বাংলা একটা পত্রিকা আছে হুম, হুম, সেখানে লেখা দিয়েছি। হুম, তার মধ্যে কিছু কলামিস্ট লেখাও লিখেছি, যেমন যুদ্ধ নয় শান্তি চাই, জয় হোক বিবেকের। বাহ, চমৎকার। তো জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে আপনি ছিলেন নিশ্চয়? জি ছিলাম। এখানে কিভাবে ছিলেন, কি হিসেবে ছিলেন? জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমি গিয়েছিলাম আহ, সুদান। তখন আমি থাকাকালীন হুম, দেশটা ভাগ হয়েছিল সাউথ সুদান, হুম, তখন সাউথ সুদানে ছিলাম। তো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একটা গর্বের বিষয় যে বাংলাদেশ সেনাবাহিনীর এবং সশস্ত্র বাহিনীর যে একটা গর্বের বিষয় হলো প্রথম বা দ্বিতীয় স্থানে বিশ্বের মধ্যে সবসময় আমাদের দেশ থাকে, যার জন্য প্রত্যেকটা দেশেরই আমরা যারা একসাথে মিশন করি সদস্য থাকে বাংলাদেশকে একটু ভিন্নভাবে দেখে এবং বাংলাদেশকে একটু নকল করার চেষ্টা করে যে কিভাবে শৃঙ্খলা তাদের আমাদের যে কার্যকলাপগুলো তারা অনেকেই ফলো করে। ফলো করে চলে। আহ, যার জন্য এই বাংলাদেশের পতাকাটা কিন্তু সারা বিশ্বকে একটু সহজে চিনাইতে পারছে আমাদের এই সশস্ত্র বাহিনীর দ্বারা। বাহ, চমৎকার। তো সশস্ত্র বাহিনীর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ যে আমাদের দেশের মানচিত্রকে এভাবে পরিচিতি লাভ করিয়েছে। তো যারা আছেন এই পেশায় তাদেরকে অনেক অনেক সম্মান, অনেক অনেক সালাম। আপনারা এভাবে এগিয়ে যান এবং আমাদেরকেও এগিয়ে নিয়ে যান। তো ভাই, আপনি তো অনেক কবিতা লিখছেন, আবৃত্তিও করেন অনেক সুন্দর আমাদের জানা মতে। আপনি তো বাংলাদেশ টেলিভিশনেও করেছেন। সো আপনার নিজের লেখা একটি কবিতা আমাদের দর্শকের উদ্দেশ্য হয়ে যাক। জি অবশ্যই, আপনি যেহেতু বলছেন আমি আমার লেখায় একটা হুম, কবিতা আবৃত্তি করতেছি। যেহেতু আমি সামরিক বাহিনীর পরিচয়টা এখানে একটু বেশি প্রকাশ পাচ্ছে, তাই আমি একটা যোদ্ধা কবিতায় আবৃত্তি করি ওকে। আমার লেখা। যোদ্ধা। যুদ্ধ নিয়ে মানুষ এখন ভয় করে না ভয়, দুঃসাহসিক সৈনিক আমি, বিশ্ব করব জয়। যুদ্ধ আসুক তৈরি আছি আমরা দেশের সৈন্য, শত্রু আসুক আটকে দেব সাহসের নেই ধন্য। দেশ রক্ষার্থে থাকবো আগে, হটবো না কেউ পিছু, বাংলাদেশের আমরা সেনা ভয় করি না কিছু। দেশের ভিতর করলে দ্রোহ
করব দমন তীব্র, রাজাকারের ফাঁসি দিয়ে আঁকছি সেটার চিত্র। বাইরে থেকে শত্রু এলে দুঃসাহসে জাগব, যুদ্ধ জয়ের কৌশলে সব শত্রু সেনা মারব। দেশ বাঁচাতে শপথ নিলাম, যুদ্ধে জয়ী হব, যুদ্ধবাজের মনের ভেতর ভয় হয়ে রোজ রব। ভয় থেকে নয়, দেশের প্রেমেই যুদ্ধে আমি সৈনিক, স্বাধীনতার পাহারাদার থাকবো আমি দৈনিক। বাহ, ধন্যবাদ। চমৎকার চমৎকার। দর্শক, জোরে একটা করতালি হয়েই যাক আমাদের আলম ভাইয়ের জন্য। এত সুন্দর একটি কবিতা, যোদ্ধাদের কবিতা, এবং এই কবিতা শুনে যে কেউ হতে চাইবে ওনার মতোই একজন যোদ্ধা। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা আশা রাখি সামনে আমরা অনেক অনেক বই দেখতে পারবো। যেমন সাহিত্যের জন্য থাকবে বই, ঠিক তেমনি কবিতার বই। এই যে সামনে যে আসছে আমাদের 21শে অমর 21শে বই মেলা, সেখানে আমরা ভাইয়ার কাছ থেকে ভাইয়ার বই নিয়ে একটা অটোগ্রাফ নিব, কেমন? জি, ইনশাল্লাহ অবশ্যই বইমেলায় আমার বই থাকবে। আশা করি আপনারা বই নেবেন এবং আপনার জন্য স্পেশাল ভাবে আমার গিফটও থাকবে। ও, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তো অবশ্যই আমরা বেশি বেশি যাব বই মেলায়, তাই না দর্শক? আপনাদের জন্য থাকবে অনেকগুলো অফার, তাই না ভাইয়া? জি, অবশ্যই অফার আচ্ছা, থাকবে। এখন কিন্তু আমরা টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসছি। আপনি প্রস্তুত আছেন তো? জি, ইনশাল্লাহ প্রস্তুত আছি। আচ্ছা, বীরত্ব না কবিতা? এখানে দুইটাই গুরুত্বপূর্ণ। না, একটা কবিতার বলতে হবে। মাধ্যমে কিন্তু বীরত্ব পাওয়া যায়। তার মানে কবিতা। জি। প্রিয় কবি কে? প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, যেহেতু যোদ্ধা। যোদ্ধা। দেশপ্রেম এক কথায় কি? দেশপ্রেম মাটি, মা মাটি ও ভূমি। বাহ, চমৎকার। সেনাবাহিনী না সামাজিক আন্দোলন, কোনটা বেশি চ্যালেঞ্জিং? আন্দোলন তো যে কেউ করতে পারে, কিন্তু সেনাবাহিনীটা কিন্তু খুবই কঠিন, আর আমি সেটাই পারতে দারুণ আসছি। বলেছেন, দারুণ উত্তর। আপনার লেখা প্রথম কবিতার নাম মনে আছে? জি আছে। হ্যাঁ, কবিতার নাম আমি সৈনিক। ওইটাও সৈনিক ছিল, ওইটা যোদ্ধা। ও মাই গড, ওনার লাইফ মানে পুরা ওনার সমস্ত কিছু, ধ্যান জ্ঞান মন উনি এই মানে প্রফেশনে দিয়ে দিয়েছে। বাংলা না ইংরেজি কবিতা, কোনটা পড়তে বেশি ভালো লাগে? যে ভাষার জন্য আমাদের অনেকই প্রাণ দিয়েছে, তাই আমি ভাষাকে ছোট করে দেখার মতো কিছু নেই, আমি বাংলাকে পছন্দ করি। চমৎকার উত্তর। প্রিয় কবিতা বইয়ের নাম? দাগ রেখে যায়। দাগ রেখে যায়। চা না কফি? চা। আমারও মিলে গেল। কারণ হ্যাঁ একটু ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, চা হলো এই জন্যই যে আমি যখন বাড়িতে যাই বা এলাকায় যাই, গ্রামের বাড়িতে, তখন সবাই একটু বলে যে আসেন একটু চা খাই, হ্যাঁ, তখন আসলে সবাই একটু একটু মনে কফি রাখার খাই জন্য কিন্তু কেউ বলে না। সবাই বলে না। সেটাই। আপনার প্রিয় ছুটি কাটানোর জায়গা কোনটা? আমি আমার গ্রাম এলাকায় খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ যখন প্রিয় মানুষগুলো দেখতে পাই এলাকার, সবার খুব সাথে ভালো লাগে, আড্ডা, হ্যাঁ? আমার কাছে খুব ভালো লাগে যখন গ্রামের মানুষগুলো একসাথে বসে চায়ের আড্ডা দিই, তারপরে তাদের সুখ দুঃখ গুলা জানি, হ্যাঁ, ওই জন্যই তো যেখান চা থেকে আমি বড় পছন্দ হয়ে আপনার, আসছি। কফি পছন্দ জি না। জি। আপনার চোখে একজন সত্যিকারের দেশপ্রেমিকের গুণাবলী কি? দেশপ্রেমিকের গুণাবলী যে দেশকে মায়ের মতো ভালোবাসে, হুম, যে দেশের জন্য অস্ত্র হাতে তুলে নেওয়া যায়, দেশের জন্য বুক পেতে দেওয়া যায়, সেই দেশপ্রেমিকের উপরে কোনো কিছু হতে পারে না। এটা আসলে ফিল করতে হবে। একটা ফিল করতে হবে মানুষকে মন পুরা থেকে, বিষয়টা মন থেকে ফিল করতে হবে। মন যখন থেকে। আসবে, যেমন আপনার এসেছে, আপনার ধ্যান জ্ঞান সবকিছুই কিন্তু এটার মধ্যে। তো জি, এরকম স্ট্রং হতে হবে। স্ট্রং হতে হবে দেশের জন্য। সেটাই। তো ভাইয়া, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো টক উইথ নাহারে এসে? আমার খুবই ভালো লেগেছে, যা আমি আসলে এই ভাষায় এটা প্রকাশ করার মতো নয়। আর আপনি যে কোয়েশনগুলো করেছেন, যা মনে রাখার মতো, আসলে আমি প্রস্তুত ছিলাম না যে আপনি এত সুন্দর কোয়েশনগুলো করবেন। আর আপনার যে ভাবে আপনারা কন্টিনিউ করে যাচ্ছেন, আমার কাছে খুব ভালো লাগছে। এভাবে আপনারা যদি কন্টিনিউ চালিয়ে যান, হয়তো সারা দেশে এটা প্রচার হবে এবং অনেকেই অনেকের মনের কথাগুলা এসে বলতে বলার পারবে, মতো, প্রকাশ সেটাই। করার এটা মতো সেই সুযোগ, প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম আপনারা একটা ধার করেছেন। এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সত্যি আপনার যে মনের ভাব, আপনার ছোট ছোট আশা আমাদের ২১শে সংবাদ এবং দৈনিক কালের সমাজের হৃদয় ছুঁয়ে গিয়েছে। নতুন কোনো আয়োজনে আবারও আপনার সাথে আমাদের দেখা হবে। ভালো থাকবেন। জি, ইনশাল্লাহ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।